কোভিড-19 আঘাতে বিপর্যস্ত অভিবাসন খাত, কাজ হারাচ্ছেন লাখো প্রবাসী, সরকার ও সচেতন মহলের সমন্বিত উদ্যোগের তাগিদ। সীমিত পরিসরে খোলা শপিং মল আর দোকানপাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকায় বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি পুলিশের। সাতক্ষীরায় পাকা আম উঠলেও করোনার প্রভাবে নেই ক্রেতা, পড়ে গেছে দাম, দুশ্চিন্তায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। পরিবহন সুবিধার আশ্বাস কৃষি বিভাগের। এবং নতুন ধান উঠতেই উত্তরের বাজারে মন প্রতি ৩০০ টাকা কমেছে দাম, রংপুরে এখনো শুরু হয়নি সংগ্রহ, তালিকা না পাওয়ার অজুহাত খাদ্য বিভাগের। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। কোভিড-19 আঘাতে বিপর্যস্ত অভিবাসন খাত, নতুন করে প্রবাস যাত্রা যেমন থেমে গেছে, তেমনি কাজ হারিয়ে ফিরতে হচ্ছে লাখো প্রবাসীকে, যার প্রভাব পড়েছে প্রবাসী আয় ও তাদের উপর নির্ভরশীল অসংখ্য মানুষের জীবনযাত্রায়। বিশেষজ্ঞরা বলছেন, সংকট কাটাতে প্রয়োজন সরকার ও সচেতন মহলের সমন্বিত উদ্যোগ। মোশাহেদ রনির রিপোর্ট। করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে বিশ্ব। কোটি প্রবাসীর কাছে এ লড়াই কেবল রোগের বিরুদ্ধে নয়, তারা লড়ছেন জীবিকা বাঁচাতে, স্বজনদের অন্ন জোগাতে। কোভিড-19 প্রকোপে বিশ্বের নানা দেশে থাকা প্রবাসীদের অন্তত 50% কাজ হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে হাঁটছেন। 2 লাখের বেশি প্রবাসী ছুটিতে এসে আর ফেরত যেতে পারেনি। কোম্পানি জানিয়ে দিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশেই থাকতে হবে। চেয়েছিলাম সিঙ্গাপুর আরো কয়েকটা বছর থেকে আমার নিজের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার মধ্যে বর্তমানে কেউ নেই। বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবরের মধ্যে বিশ্বের অনেক দেশই করোনার প্রাদুর্ভাব কাটিয়ে উঠবে। তখন তারা জনশক্তি আমদানি করবে। তবে বাংলাদেশ করোনা মুক্ত না হলে সেই সম্ভাবনা কাজে লাগানো কঠিন হবে। লকডাউনের কারণে সেই দেশেও তারা বন্দী অবস্থার মতো আছেন অনেকটা, এবং তারা বেতনও ঠিকমতো পাচ্ছেন না। স্বপ্ন ভরা চোখ আর সামর্থ্যের সবটুকু দিয়ে বিদেশে পাড়ি দেওয়া মানুষগুলোর অনেকেরই এখন চোখ ভরা শূন্যতা। নিজের আর আপনজনদের নিরাপদ ভবিষ্যৎ গড়ার বিপরীতে এখন অনিশ্চয়তার চোখ রাঙানি। কাজ হারিয়ে দেশে ফেরাদের পুনর্বাসনে 200 কোটি টাকার ফান্ড গঠনের কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে আসলে প্রবাসীরা কিভাবে তারা অর্থকরীভাবে কাজে লাগতে পারেন, তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, সেই জন্য তাদের একটি লোন দেওয়া হবে। এ সময় অভিবাসীদের ফেরত পাঠানোকে আন্তর্জাতিক শিষ্টাচারের লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ সরকারের এখন উচিত জরুরি ভিত্তিতে বিভিন্ন বহুপাক্ষিক ফোরামগুলোকে এই ইস্যুটা তুলে ধরা। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। মুশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। ঈদ যতই ঘনিয়ে আসছে, সীমিত পরিসরে খোলা মার্কেট আর দোকানপাটের সংখ্যাও বাড়ছে, আর ততই করোনা আক্রান্তের ঝুঁকি বাড়ছে রাজধানীতে। ক্রেতা বিক্রেতাদের কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। এমন পরিস্থিতিতে দোকান মালিক সমিতি স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার অনুরোধের বার্তায় সীমাবদ্ধ থাকলেও স্বাস্থ্যবিধি না মানলে বিপণী বিতান বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেলিয়া সুলতানার রিপোর্ট। সীমিত পরিসর ছাড়িয়েছে সার্বজনীনতার সীমাবদ্ধতা। রাজধানীর শপিং মল ও বিপণী বিতানের চিত্র দেখলে কেউ বলতে পারবেন না করোনা সংক্রমণ আর মৃত্যুর দিক থেকে রাজধানী সর্বোচ্চে। কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছেন না কেউ, দোকানের পরিসর ছাড়িয়েছে ফুটপাতে। আইন শৃঙ্খলা বাহিনীর সাইরেনের শব্দ শুনলে গুটিয়ে নিচ্ছেন ভাসমান দোকান। যদি মার্কেটগুলো বন্ধ থাকতো তাহলে তো আমরা বলতে পারতাম যে মার্কেট বন্ধ, বাবু আজকে দেওয়া যাবে না। ঈদের বাজার করতে নির্দেশনা অমান্য করে শিশুদের নিয়ে স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে বেড়াচ্ছেন ক্রেতারা। হাসপাতাল আসছিলাম তো একটা পাঞ্জাবের জন্য আমি আসলাম। নিউ মার্কেট, গাউসিয়া, মিরপুর, মৌচাকের যেসব মার্কেট বন্ধ রাখা হয়েছিল সেগুলোর বেশিরভাগই খুলে দিয়েছেন মার্কেট কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্যবিধি না মানলে বিপণী বিতান বন্ধ করার কথা জানিয়েছেন ডিএমপি। আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি দিক নির্দেশনা চাচ্ছি, যাতে করে মার্কেটের কর্তৃপক্ষ এই বিধিমালাগুলো পালন করতে পারে।
আমরা বঙ্গবাজারে বন্ধ করেছি, ধানমন্ডিতে বন্ধ করেছি, এলিফ্যান্ট রোডে বন্ধ করেছি, এরকম বেশ কিছু জায়গায় আমরা বন্ধ করেছি। এছাড়াও যদি আমরা কোথাও থেকে কোনো তথ্য পাই, সেক্ষেত্রে সেই তথ্যের উপরে যাচাই বাছাই করে আমরা সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি দোকান বা মার্কেট খোলা রেখে স্বাস্থ্যবিধি না মানলে সেসব দোকানে ক্রেতাদের না যাওয়ার অনুরোধ সংশ্লিষ্টদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের আগ্রাবাদে অসহায় মানুষের সহায়তায় শুরু হয়েছে সেনাবাহিনীর 1 মিনিটের বাজার। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ। বন্দরনগরী চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো চলছে সেনাবাহিনী 34 কনস্ট্রাকশন ব্রিগেডের 1 মিনিটের বাজার, যে বাজারে মূলত অসহায় নির্ময়ের মানুষদেরকে তারা তুলে দেওয়া হচ্ছে নানা ধরনের চাল সহ নানা ধরনের সবজি। সে বাজারে যে সমন্বয়কারী লেফটেন্যান্ট কর্নেল আমজাদ, আমরা তার কাছে জানতে চাইবো আসলে আপনার প্রথম বাজারের সফলতার পর আপনার দ্বিতীয় বাজারে নামলেন, দ্বিতীয় বাজারের পর আপনার কারাবে সবচেয়ে বেশি এই বাজার থেকে সুবিধাটা পাচ্ছে? ধন্যবাদ। আমরা মূলত মাননীয় সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের পক্ষ থেকে গত 13ই মে প্রথম ঈদ বাজার 1 মিনিটের শুরু করার পর আমরা সেই সফলতাকে পুঁজি করে আজকে দ্বিতীয় দিনের মতো 1 মিনিটের এই সেবামূলক বাজার শুরু করেছি এবং এতে নিম্ন আয়ের মানুষরা এবং এই অত্র এলাকার আগ্রাবাদ এলাকার নিম্ন আয়ের মানুষরা অত্যন্ত উপকৃত হচ্ছে এবং তারা অত্যন্ত সুশৃঙ্খল সুন্দরভাবে এই বাজারের সেবাটা তারা গ্রহণ করতে পারছেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই বাজারের সমন্বয়কারী লেফটেন্যান্ট কর্নেল আমজাদের সাথে। তিনি আমাদেরকে বলছেন মূলত নিম্ন আয় যারা জানেন যে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে গিয়ে সারা দেশে অঘোষিত লকডাউন চলছে, সেই লকডাউনের কারণে যারা বিপর্যয় হয়ে পড়েছে মানুষ, তাদের সহযোগিতার জন্য তারা তৃণমূল প্রান্তিক বাজার থেকে তারা বাজার কিনে আনছেন সেনাবাহিনী নিজের আগে। এক্ষেত্রে প্রান্তিক চাষিরা যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন, ঠিক তেমনি যারা এখানে বাজার নিতে আসছেন তারাও কিন্তু এখান থেকে তারা উপকৃত হচ্ছে। বিশেষ করে একদিন পর্যন্ত সবাইকে চাল সহযোগিতা দেওয়া হলো, এবারে তারা দ্বিতীয়বারের মতো তারা এই সবজি সহযোগিতা দিচ্ছে। এবং আরেকটি বিষয়, আগামী 21 এবং 23 তারিখে তারা ঈদ বাজার বসাবে, যে ঈদ বাজারে অসহায় মানুষদেরকে তারা ঈদের নানা ধরনের সামগ্রী, কাপড় থেকে শুরু করে নানা যে প্রয়োজনীয় যে সামগ্রী সেগুলি তারা তুলে দিবে। তো এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম 34 ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তানভীর এসে, তিনি আমাদেরকে বলেছেন অসহায় মানুষদের মুখে তারা ঈদের আনন্দ ফুটাতে চান। সেই ঈদের আনন্দ ফুটিয়ে তোলার জন্য তারা এই দুদিন তারা যেমন 1 মিনিটের বাজারটা চালু করেছেন, ঠিক তেমনি তারা ঈদ বাজারও চালু করবেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে 1 মিনিটের বাজার চলছে তার সর্বশেষ। চট্টগ্রামের আগ্রাবাদ থেকে সেনাবাহিনীর 1 মিনিটের বাজারের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার কমল দে। সামনে ঈদ উল ফিতর, কিন্তু করোনা দুর্যোগে স্থবির রাজশাহীর রেশম বস্ত্রের বাজার। এরই মধ্যে বন্ধ হয়েছে একাধিক কারখানা, অবিকৃত পণ্যে আটকে আছে ব্যবসায়ীদের মূলধন। ঐতিহ্যবাহী খাতকে বাঁচাতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর পাশাপাশি রেশম বোর্ডকে উদ্যোগী হওয়ার আহ্বান ব্যবসায়ী সংগঠনগুলোর। হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। নেই খটখট শব্দ, চিরচেনা কোলাহল আর ব্যস্ততার হাকডাক। করোনা থাবায় নিশ্চুপ রেশম কারখানা, নীরব তার চারপাশ। একই চিত্র বিপণন কেন্দ্রগুলোতেও। ঈদ বাজারের কেনাকাটার সেই ব্যস্ততার লেশমাত্র নেই। হইচই ছাপিয়ে নীরবতা করোনা সতর্কতায়। গেল ঈদেও রেশমের বিপণন কেন্দ্রগুলোতে প্রতিদিনের গড় বিক্রি ছিল 10 থেকে 15 লাখ টাকা। এবার সে বেচাকেনা শূন্যের কোঠায়। সকাল ধরেন আপনার 10টার দিকে খুলতেছি, 11টার পরে 2-1জন আসতেছে, আবার বিকাল 5টার মধ্যে সব পুরা রাস্তা টাস্তা একদম সবকিছুই ফাঁকা। যাদের পার্সোনাল গাড়ি আছে তারাই শুধু একটু টুকটাক আসছে, আর এই তো চুপচাপ বসে আছি সারাদিন। পহেলা বৈশাখ আর ঈদ বাজারকে সামনে রেখে কারখানা মালিকরা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেছিলেন রেশম বস্ত্র উৎপাদন। বড় এ দুটি উৎসব ঘিরে পণ্য মজুত করেছিলেন ব্যবসায়ীরা, কিন্তু করোনায় ক্রেতা সংকটে সেসব পণ্য অবিকৃত থাকায় আটকে গেছে মূলধন, বৃদ্ধি পেয়েছে আনুষঙ্গিক ব্যয়। এতে শঙ্কিত তারা। রমজানেও প্রায় 2-2.5 কোটি টাকার মতো আমাদের ব্যবসায়িক লস হবে বলে আমরা মনে করতেছি। ফ্যাক্টরি বন্ধ, প্রোডাকশন বন্ধ এবং প্লাস শোরুমগুলো বন্ধ। এক্ষেত্রে অবশ্যই বড় একটা ক্ষতির সম্মুখীন আমি হচ্ছি। রেশম ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যাংক ঋণের সুদের হার কমানোর পাশাপাশি রেশম বোর্ড সরকারি ও বেসরকারি খাতে সুতার উৎপাদন বৃদ্ধি করলে রোধ করা সম্ভব হবে এ খাতের বিপর্যয়। ব্যাংক সেক্টর থেকে স্বল্প সুদে বা বিনা সুদে যদি সহযোগিতা করে তাহলে রেশম উদ্যোক্তার সৃষ্টি হবে এবং রেশমের সুতা উৎপাদন হলে রেশম এমনি এগিয়ে যাবে। রাজশাহী বিসিক শিল্পনগরী সহ এ অঞ্চলে 1.5 শতাধিক রেশম কারখানা ও বিপণন কেন্দ্রে ঈদ মৌসুমে বাণিজ্য হয় 8 থেকে 10 কোটি টাকা। এর সাথে জড়িত রয়েছে 30,000-এর বেশি কর্মী। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ময়মনসিংহে ঈদ উপলক্ষে খোলা দোকানপাটগুলোতে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা চলছে কিনা তা পর্যবেক্ষণে
ভ্রমণ অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। এই মুহূর্তে নতুন বাজার এলাকায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহের দোকানপাটগুলোতে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা হচ্ছে না। আমরা দেখেছি বেশ কিছু দোকান বা দোকানপাটে আমরা ঘুরেছি, দেখেছি যে যেখানে ন্যূনতম স্বাস্থ্যবিধি যেগুলো মানা দরকার সেগুলো মানা হচ্ছে না, কিন্তু দোকানপাট খোলা রয়েছে। এই বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এখন অভিযান চালাচ্ছে ময়মনসিংহের নতুন বাজার এলাকায়। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহের নতুন বাজারের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রয়্যাল বেকারিতে। এখানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালাচ্ছেন এবং তিনি এখানে এসে যেটি পেয়েছেন যে এখানে যে কর্মচারী তারা এই খাদ্যদ্রব্য বিক্রি করছেন তাদের কারো হাতে গ্লাভস ছিল না এবং দোকানের সামনে যে জীবাণুনাশক ছিটিয়ে প্রবেশ করানোর কথা ছিল সে বিষয়টিও ছিল না। আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এখানে যে অভিযান পরিচালিত হচ্ছে আসলে কি নিয়ম পেয়েছেন বা আসলে ময়মনসিংহের সার্বিক কি অবস্থা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে সীমিত পরিসরের দোকানপাট খোলা রাখার কথা বলা হয়েছে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি রক্ষা করে, কিন্তু স্বাস্থ্যবিধি মানার কথা যেটা বলা হয়েছে, যেসব শর্তে দোকানপাট খোলার কথা বলে সেই সব শর্ত এখানে মানা হচ্ছে না। যেমন এখানে প্রতিটা সেলসম্যানের হাতে গ্লাভস, মাস্ক তার থাকবে, সেগুলো তাদের কাছে পাওয়া যায়নি। আর এখানে ডিসইনফেক্টেড যন্ত্র থাকার কথা, অর্থাৎ যে কাস্টমার আসবে তাদেরকে ডিসইনফেকশন করার জন্য তাদেরকে যন্ত্র থাকার কথা, সেটাও ছিল না এখানে। আর এখানে আরেকটা হলো যে এখানে 3 ফুট দূরত্ব বজায় রাখার জন্য যে গোলদাগ চিহ্নিত সেটা স্বল্প পরিসরে পাওয়া গেছে, এখানে দৃশ্যমান স্থানে পাওয়া যায় না। এখানে স্বাস্থ্যবিধি না মানার কারণে দণ্ডবিধি 1860 269 ধারায় 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন যে এই দোকানটিতে স্বাস্থ্যবিধি না মানার কারণে জরিমানা করা হয়েছে এবং এই যে অভিযান স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সেটি অব্যাহত থাকবে। এই মুহূর্তে নতুন বাজার এলাকায় অভিযান চলছে এবং এখানে স্বাস্থ্যবিধি ছাড়াও বেশ কিছু এখানে দুধ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জব্দ করা হয়েছে, যেগুলোতে মানে লোকাল দুধ কোনো উৎপাদনের তারিখ বা মেয়াদ উত্তীর্ণের তারিখ নাই, যার কারণে এগুলোকেও জব্দ করা হয়েছে। এবং এখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন যে সরকার থেকে যে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার কথা বলা হয়েছে সেটি মানা হচ্ছে না এবং যেখানে সেগুলো মানা না হবে সেখানে জরিমানা করা হবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সর্বশেষ। ময়মনসিংহে ঈদ উপলক্ষে খোলা দোকানপাটগুলোতে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা চলছে কিনা তা পর্যবেক্ষণে অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। সে খবর জানাতে নতুন বাজার এলাকা থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার হারুনুর রশিদ। ঈদকে সামনে রেখে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে করোনা পরিস্থিতিতেও ঘরমুখী মানুষের ঢল। এই ব্যাপারে বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় আছেন রিপোর্টার ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ। জাফর, আর কিন্তু 7 থেকে 8 দিন বাকি রয়েছে পবিত্র ঈদ, আর ঈদকে সামনে রেখে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নোট পার হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার মানুষ। এখনও কিন্তু তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এই পাটুরিয়া দৌলতদিয়া নোটের পাটুরিয়া ঘাট এলাকা। করোনা ভাইরাস অপেক্ষা করেই কিন্তু তারা ঘরে ফিরছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে আসলে সামনে 21 থেকে 27 তারিখে একটি সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, ছোট যানবাহনের চলাচল বন্ধ থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু তারা আগে ভাগেই তারা কিন্তু ঘরে ফিরছে এবং তারাও আর একটা কথা বলছে, সেটা হচ্ছে তারা কিন্তু দীর্ঘ সময় ঢাকা বা দেশের বিভিন্ন স্থানে তারা আটকা ছিল, তাই তারা ঘরে ফিরছে। তো এটা পাটুরিয়া দৌলতদিয়া নোটের যে ঘাট কর্তৃপক্ষ রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় কমপক্ষে 3 শতাধিক ছোট বড় যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তার মধ্যে সবচাইতে বেশি রয়েছে প্রাইভেট কার, এছাড়াও যে মালবাহী যানবাহনও রয়েছে। তবে এই অতিরিক্ত যানবাহনের কারণেই কিন্তু তারা আজকে এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নোটে মোট 10টি ফেরি চলাচল করছে, অর্থাৎ 6টি ফেরি তারা বৃদ্ধি করেছে। এটা মোট 15টি ফেরি এই বহরে রয়েছে। এই ছিল আমার কাছে জাফর পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। করোনা পরিস্থিতির মধ্যেও ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের যাত্রার খবর জানাতে পাটুরিয়া থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার সহকর্মী ইউসুফ আলী। সাতক্ষীরার বাজারে পাকা আম উঠতে শুরু করেছে, কিন্তু করোনার প্রভাবে ক্রেতা যেমন কম তেমনি দামও কম। ফলে দুশ্চিন্তা ভর করেছে আম বাগান মালিক ও ব্যবসায়ীদের মাঝে। আর রপ্তানি বন্ধ থাকায় বিষমুক্ত আম উৎপাদনকারী বাগান মালিকরা পড়েছেন চরম বিপাকে। কৃষি বিভাগ বলছে আম ব্যবসা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য জেলার বাইরে বিক্রি ও পরিবহনের ব্যবস্থা করবে প্রশাসন।
সাতক্ষীরা সদর, তালা, কালারোয়া, দেবহাটা উপজেলায় সর্বাধিক আমের বাগান রয়েছে। এর মধ্যে 100 হেক্টর জমিতে রপ্তানিযোগ্য বিষমুক্ত নিরাপদ আম চাষ করা হয়েছে। এবার পর্যাপ্ত মুকুল আসলেও আশানুরূপ ফলন হয়নি। বিদেশে রপ্তানির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হচ্ছে না। পাশাপাশি উৎপাদিত আমের দরও কমে গেছে। এ অবস্থায় চরম দুশ্চিন্তায় বাগান মালিকরা। করোনা অবস্থার কারণে গাড়িগুলো বন্ধ থাকার কারণে মাল পাঠাতে পারছেন না। যদি এই অবস্থা চলে থাকে আমাদের বাগান থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে না। সঠিকটা দাম যদি না পাই তাহলে দেখা যাচ্ছে আমাদের বিরাট ক্ষতিগ্রস্ত। কৃষি বিভাগের মাঠ কর্মকর্তারা বলছেন, আম রফতানি করতে না পারায় ক্ষতিগ্রস্ত হবে বাগান মালিকরা। যদি আম বাইরে না যেতে পারে তা কৃষকদের এবার আমের ফলন কম, তাদের লাভ হবে না, আর করোনার কারণে আমের দামও তারা পাবে না। করোনার প্রভাবে বাগান মালিক ও ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়বে বলে মনে করেন কাঁচা বাজার সমিতির এই নেতা। চাষিরা দিশা হয়ে গেছে বা ব্যবসাদারদের দাদন দেওয়া আছে, সেসব টাকা ব্যবসাদারদের ঘরে আসতেছে না। এই আমওয়ালাদের দাদন দিতে হয়, সে টাকাটা ব্যবসাদারদের ঘরে আসতেছে। তবে আম বাগান মালিকদের আতঙ্কের কথা স্বীকার করে কৃষি কর্মকর্তা জানান, জেলার বাইরে আম পাঠাতে পরিবহনের ব্যবস্থা করবে প্রশাসন। জেলার বাইরে যদি কোনো আম ব্যবসায়ী অথবা আম চাষি পরিবহনের মাধ্যমে আম পাঠাতে চায় বা বাজারজাত করতে চায়, সেক্ষেত্রে আমরা প্রশাসনিকভাবে সর্বাত্মক সহযোগিতা করব। জেলার 4000 হেক্টর জমিতে 5000-এর বেশি বাগানে এবার 40,000 মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, সাতক্ষীরা। নতুন ধান উঠতেই উত্তরের বাজারে মন প্রতি 300 টাকা পর্যন্ত পড়ে গেছে দাম। বেচাকেনা হচ্ছে 600 থেকে 650 টাকায়। 26 এপ্রিল থেকে সংগ্রহ অভিযান শুরুর ঘোষণা থাকলেও রংপুর বিভাগে এখনও শুরু হয়নি সরকারি ধান চাল সংগ্রহ অভিযান। খাদ্য বিভাগ বলছে কৃষকের তালিকা না পাওয়ায় ধান কেনা শুরু হয়নি। আর কৃষি বিভাগ কয়েকদিনের মধ্যেই তালিকা প্রস্তুতের আশ্বাস দেয়। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। আশাতীত ফলনে ভরে উঠেছে শস্য ভাণ্ডার উত্তরের রংপুর ও দিনাজপুর অঞ্চলের বিস্তৃত ফসলের মাঠ। এখানকার 8টি জেলায় 31 লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য ছাড়িয়ে আরও 2 লাখ মেট্রিক টন বাড়তি হবে এবার। কিন্তু নতুন ধান বাজারে আসতেই দরপতনে হতভম্ব কৃষক। ধান রোপণ করা থেকে শুরু করিয়ে কাটা পর্যন্ত আমরা যে পয়সাটা খরচ করি, এই পয়সাটা আমাদের ওঠে না। এই অবস্থা চলতে গেলে তাহলে কৃষকের তো মারা পড়ে যাব। সরকার মহোদয় যেন কৃষকদের হাড়ভাঙা পরিশ্রমের পারিশ্রমিক এটা যেন মূল্যায়ন করে। কম দামে কৃষকের কাছ থেকে ধান হাতিয়ে নিতে এবারও সিন্ডিকেট সক্রিয়। তাই দ্রুত সরকারের খাদ্যশস্য কেনা শুরুর তাগিদ দিয়েছেন এই কৃষক নেতা। কৃষক প্রতিবারই প্রতারিত হচ্ছে, সেই প্রতারণা যেন শিকার না হয়, কৃষক যেন তার ধানটা বিক্রি করতে পারে, এই জায়গাটা নিশ্চিত করতে হবে। কৃষকের তালিকা তৈরি না হওয়ায় সরকারি ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়নি বলে জানান জেলার খাদ্য ও কৃষি কর্মকর্তা। কৃষক তালিকাটা পাওয়া মাত্রই উপজেলা যে সংগ্রহ কমিটি আছে, কমিটি লটারি সম্পন্ন করবেন, করার পরেই নির্বাচিত কৃষক ধান সরবরাহ করবেন। ইতিমধ্যে কৃষক তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি। আশা করি 2 দিনের মধ্যেই আমরা আমাদের চূড়ান্ত তালিকা খাদ্য অধিদপ্তরের কাছে জমা দিতে পারবো। রংপুর বিভাগের 8 জেলা থেকে 2,36,000 মেট্রিক টন চাল, 19,500 মেট্রিক টন আতপ চাল এবং কৃষকের কাছ থেকে 1,21,000 মেট্রিক টন ধান কিনবে খাদ্য বিভাগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। রংপুরে রোজা উপলক্ষে ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। এই মুহূর্তে প্রেস ক্লাব এলাকায় আছেন রিপোর্টার রতন সরকার, সরাসরি যাচ্ছি তার কাছে। রতন। জাফর, আসলে এবারের অন্যান্য বার যে রোজাকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে টিসিবির যে পণ্যগুলো ন্যায্য মূল্যে বিক্রির যে উদ্যোগটি নেওয়া হয়, বরাবরের মতো এবারও কিন্তু সেই একই উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এই বছর আসলে যে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার কারণে কিন্তু অন্যান্যবার রোজার শুরু থেকে টিসিবির কার্যক্রম শুরু হলেও এবার খানিকটা কিছুটা আগে থেকেই শুরু হয়েছে, যার কারণে আমরা কিন্তু একটু দেখব যে টিসিবির 20টি পয়েন্টে, রংপুর মহানগরীর 20টি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি করছে। কিন্তু এখানে এই মুহূর্তে আসলে লোকজনের যে উপস্থিতি সেটি কিন্তু খুব একটু বেশি দেখা যাচ্ছে না। এছাড়াও আসলে ঠিক এই সময়টা এই অঞ্চলে নতুন ধান ওঠার কারণেও কিন্তু একটি খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যে একটি চাপ থাকে সেটি কিন্তু আসলে একটু কমতে থাকে। এখানে টিসিবির কার্যক্রমে শুরুর দিকে নানা রকম
এরকম অনিয়মের কারণে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এখন টিসিবির পণ্য বিক্রি এবং বিলি বন্টনের ক্ষেত্রে একটা শৃঙ্খলা পরিলক্ষিত হয়েছে। তবে এখানে রোজার মাস উপলক্ষে যে ছোলা এবং খেজুর দেওয়ার কথা এই দুটি পণ্য কিন্তু সরবরাহ করা হচ্ছে না, যার কারণে স্থানীয় লোকজনদের রোজা মাস উপলক্ষে যেসব নিত্য খাদ্য পণ্য আছে সেগুলোর চাহিদার জায়গাটা কিন্তু এখানে মেটানো যাচ্ছে না। রংপুর মহানগরীর 20টি পয়েন্টে টিসিবির এই পণ্য ন্যায্য মূল্যের যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য আছে সেসবের আরও কিছুদিন চলবে বা ঈদ পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে টিসিবি পণ্য বিক্রি নিয়ে রংপুরের সর্বশেষ। জাফর। রংপুরের প্রেস ক্লাব এলাকা থেকে টিসিবির পণ্য বিক্রির খবর জানাতে যোগ দিয়েছিলেন রিপোর্টার রতন সরকার। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কোভিড-19 আঘাতে বিপর্যস্ত অভিবাসন খাত, কাজ হারাচ্ছেন লাখো প্রবাসী, সরকার ও সচেতন মহলের সমন্বিত উদ্যোগের তাগিদ। সীমিত পরিসরে খোলা শপিং মল আর দোকানপাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকায় বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি পুলিশের। সাতক্ষীরায় পাকা আম উঠলেও করোনার প্রভাবে নেই ক্রেতা, পড়ে গেছে দাম, দুশ্চিন্তায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। এবং নতুন ধান উঠতে উত্তরের বাজারে মন প্রতি 300 টাকা কমেছে দাম, রংপুরে এখনো শুরু হয়নি সংগ্রহ, তালিকা না পাওয়ার অজুহাত খাদ্য বিভাগের। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।